সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা দেখছেন জাজের ছবিটা আপনার ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের জাজ, আপনার জাজ মার্ক লুক্রাফট, কিংস কাউন্সিল। আমরা আগে কিউসি বলতাম, এখন আমরা কিংস কাউন্সিল ক্যাসি বলি। উনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এই 19 ইয়ার্স ওল্ড ইয়াং ম্যানকে, এবং যাওয়ার আগে বিভিন্ন রিমার্ক গুলো করছিল কিভাবে কি কারণে সে এত বড় লম্বা সাজায় উপনীত হয়েছিল, তার কারণগুলো সে বলে যাচ্ছিল একের পর এক। আপনারা শুনছেন। আপনার মাদার who reported her own son to the authorities because of her concern about his behavior received praise from the judge during the sentencing remarks. আপনার যখন সেন্টেন্স দিচ্ছিল তখন জাজ তার মাকে খুবই প্রশংসা করেছিল, কারণ সে যখন খুবই জিহাদি মনোভাব নিয়ে খুবই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, খুব আপনার মানে সেই হত্যাযজ্ঞ চালাবে ব্রিটিশ আর্মির উপরে, পুলিশের উপরে, মিলিটারির উপরে, এই ধরনের প্ল্যান করতেছিল। তার কাণ্ড কীর্তন দেখে তার মাও খুবই উদ্বিগ্ন ছিল, এবং সে পুলিশকে প্রিভেন্ট করার জন্য, এগুলোকে বন্ধ করার জন্য সে সাহায্য চাইছিল। এবং এই কারণে জাজ যখন সেন্টেন্স দিচ্ছিল তার ছেলেকে, জাজ তার মাকে খুবই প্রশংসা করেছিল যে তুমি মা হিসেবে খুবই ঠিক স্টেপ নিয়েছো, এবং জাজ তার খুবই প্রশংসা করেছিল। ওই ইয়াং ছেলে, হি ওয়াজ অ্যারেস্টেড, মেট্রোপলিটন পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল 18 মে 2023 সালের 2022 সালের 2022 অথবা 23 এরকম, সে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং তাকে চার্জ করা হয়েছিল প্রিপারেশন অফ টেরোরিজম অ্যাক্ট, যে সে টেরোরিজম অ্যাক্ট প্রিপেয়ার করতেছিল, প্রিপারেশন ফর দ্য টেরোরিজম অ্যাক্ট, এই অপরাধের জন্য তাকে চার্জ করেছিল। He had told an online girlfriend about his desire to torture and kill an American or British soldier. সে তার একটা গার্লফ্রেন্ডকে অনলাইনে বলছিল যে আমি একজন আমেরিকান অথবা ব্রিটিশ সোলজারকে আমি টর্চার করতে চাই, এটা আমার ইচ্ছা, এটা তার ইচ্ছা, সে একজন আমেরিকান অথবা ব্রিটিশ সোলজারকে সে টর্চার করবে। and also posted an image, একটা ইমেজ সে পোস্ট করেছিল পুলিশ অফিসারের, with a caption, একটা ক্যাপশন দিয়েছিল সেখানে, টার্গেট অ্যাকুয়ার্ড, দা লক্ষ্য অর্জিত হয়েছে, লক্ষ্য আমি পেয়েছি, আমার যে টার্গেট সেটা আমি অ্যাকুয়ার করেছিলাম। He had been scoping out targets, তার মানে সে লুক আউট করতেছিল, সে দেখছিল তার টার্গেটকে পাওয়ার জন্য, and had previously talked about wanting to carry out a mass casualty attack, এবং অতীতে সে বলছিল কি আমি একটা ম্যাস অ্যাটাক করব, ম্যাস ক্যাজুয়ালিটি হয় মতো, গণহত্যার মতো করে আমি একটা আক্রমণ করব অন দ্য পাবলিক, পাবলিকের উপরে গণহত্যার একটা আক্রমণ আমি করব, এই কথা সে বলছিল। আপনার ডিটেকটিভস রিসিভ কিং had selected his target, and ডিটেকটিভরা বিলিভ করেছিল, they believed যে সে টার্গেট, তার কে কে তার টার্গেট হবে আক্রমণের জন্য, এগুলো সে সিলেক্ট করেছিল, and was preparing to carry out an attack when they arrested him, এবং সে যখন তারা পুলিশ তাকে অ্যারেস্ট করছিল তখন সে আক্রমণ করার প্রায় ওরকম অবস্থায় ছিল, সক্ষম, সে আক্রমণ করার ওই অবস্থায় তাকে আপনার পুলিশ অ্যাটাক করেছে। এটা আপনার
পুলিশ অফিসাররা বলছে আমরা তাকে এমন একটা সময়ে অ্যারেস্ট করেছি যেই সময়টা যদি লেট হতো তাহলে তার আক্রমণটা সে চালাইয়া যেত, কিন্তু আমরা তাকে অ্যারেস্ট করেছি। এবং আপনার জাজ বলছে কি, he was a dangerous offender and carried out a risk for the future harm to the public. Despite claims by his barrister, he was on the path of de-radicalization. তার যদিও তার ব্যারিস্টার, তার যে লয়ার ছিল, তার লয়ার আপনার কোর্টকে বলছিল কি সে মৌলবাদ থেকে আস্তে আস্তে সরে আসছিল, ডিরেডিকালাইজেশন হচ্ছিল, আস্তে আস্তে সে সরে আসছিল, এই কথাটা বলছে। আরো অনেকগুলো আছে, বাকি আমরা বলবো। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন আবার কন্টিনিউ করেন, প্লে করেন। Of ISIS, a notebook with notes both in English and Arabic on religious and philosophical views. You were taken to Basildon Police Station. Whilst there, you showed interest in the tactical vest worn by a police officer, asking if they were bulletproof. You made a number of other concerning statements. When rearrested following a preliminary review of your telephone and its contents on the 19th of May 2022, you observed as follows: I don't believe in the UK law. The only law I believe in is the law of Allah. When interviewed, you gave a prepared statement saying that you had converted from Christianity to Islam and that you developed an interest in Islam by watching YouTube videos. You admitted posting the status update video in April 2022. This was the uploading of the still image of a male holding a knife with a nasheed playing in Arabic. You said the purpose was not to encourage anyone to destroy others. You refer to Kufa in Islam as a metaphor to destroy disbelievers. You wrote that the battle is not about the actual battlefield, but rather a battle against the soul, not to sin. You also said that jihad can be translated to mean striving against the wrongful desires of the soul, against the devil, against hypocrites and disbelievers. The person holding the knife in the video is portrayed as a soldier. You challenged some of the assertions in the statements of the police officers in relation to comments it was claimed you'd made on arrest, but you then made no comment responses to all other questions. The police returned to your address on the 25th of May 2022 to conduct a further search. They then found the combat specs, ops glasses, a camouflage baseball cap and combat jacket, training shoes, a black rucksack containing a black balaclava, and a notebook with notes in Arabic on how to gain more Twitter followers, and the tactical gloves. Whilst in police detention, an officer overheard part of a conversation you had with your mother when you spoke about needing to start training if you go to prison. You said this: I'm going to find someone in prison to train me. I need to start to eat more protein. I need to start training offensive and defensive. When I get out, I'm going to be offensive. I'm going to be a machine. I don't care. In my eyes, I haven't done anything wrong. I'm not guilty, but I might plead guilty because I will get 30% off my sentence. Allah says he will punish the oppressors. Everywhere will be Sharia law one day. When I get out, they will be controlling me. They probably won't let me have a driving license because I'll probably run people over. During exercise in the yard a few days later, you made comments while engaging with officers saying you wanted to learn tactical training from an uncle at the mosque, and also, if you know what you're doing with a knife, it doesn't matter if you're small. In relation to martyrdom, it was noted you said as follows: people should be martyrs again and die for what they believe in, and that the tactical training you wish to take part in would have to be taken out of the country in a camp. Turning to the sentencing guidelines, the maximum sentence for a Section 5 offence is one of life imprisonment, or in your case, custody for life. For an offence committed on or after the 29th of June 2021, sentencing involves consideration of the application of the dangerousness provisions and a number of other statutory provisions introduced, including those in the Counter-Terrorism and Sentencing Act 2021 and the Police Crime Sentencing and Courts Act 2022. The 2021 Act introduced serious
terrorism sentences. An offence under Section 5 of the Terrorism Act 2006 is a serious terrorism offence listed in Schedule 17A of the Sentencing Act 2020. This offence was committed after the 29th of June 2021, and you were over 18 at the time the offence was committed. The first question then is this: is the Court of the opinion that there is a significant risk to members of the public of serious harm occasioned by the commission by you of further serious terrorism offences or other specified offences? This is the same test with an important addition as for dangerousness. I also have in mind the provisions of Section 274 of the Sentencing Act 2020 on a required sentence of custody for life for an offence carrying a life sentence. I have helpful sentencing notes from both the prosecution and the defence. I also have a second note from the prosecution specifically on the issue of dangerousness and a response submitted on your behalf. I have a detailed pre-sentence report dated the 28th of March from an experienced probation officer. I am grateful to the author for their detailed analysis and assessment of the issues in this case. Since the last hearing of this case, I've also been provided with further documents. I have statements from Detective Constable Alwarath setting out relevant information about you and what appears to be your current attitude or mindset whilst you've been in custody. The officer has reviewed prison intelligence where you've made violent threats to kill, behead and chop up staff, have their loved ones follow home and behead an imam and another prisoner. Some of those reports date back to last autumn, some are more recent and post-date the preparation of the pre-sentence report. Initially, on your behalf, it was submitted that the statement of the officer should be disregarded on the basis that it was unsubstantiated, equivocal and unproven bad character evidence. I made clear I did not agree with that assessment. It is material that is very significant in terms of the risk that have to be assessed. Whilst I accepted the weight to be attached to the contents has to be considered, it cannot be ignored. Following the last hearing on the 12th of May, DC Alwarath sent a further request to HMP at Wandsworth in relation to any intelligence relevant to you, so it could be disclosed and considered. This further request also sought confirmation as to any adjudication and or disciplinary action taken against you. I note only one instance of formal adjudication with a verdict not to proceed. And in terms of disciplinary action, I note a number of negative disciplinary actions have been entered by prison staff, spanning the period from June 2022 through to the 8th of May this year. The further statements set out other material relevant to the issue of dangerousness and to future risk. Attached to the statement is a schedule with all the intelligence material set out, and that schedule runs to some 69 pages. I repeat the observation I set out above, that this material needs to be viewed and considered in terms of future risks. Included within the pre-sentence report are observations about the interaction with Prevent from November 2020 onwards and the lack of engagement. I also note the observations in the report about you saying you've changed your attitudes and beliefs and how this is at odds with the material from the prison. An extract of that material set out on page 7 of that report. The author of the pre-sentence report also sets out a list of risk factors in relation to the assessment on dangerousness. The assessment in the report of the level of danger is very high, and allowing for all various features of the case, the author concludes the section of the report on assessment of the risk of serious harm with this observation. Having considered all the information above, the court may well determine that the criteria for dangerousness has been met. The prosecution submit that you are someone who intended to inflict serious violence on or endanger the lives of other people both in the UK and abroad. That intention was not merely transitory, but one you had settled on during a period of around 6 months as you set about preparing to commit those acts. They also submit that your time in custody following arrest and charge has not led to any reduction in the risk you pose to others. If anything, they submit that this court should be concerned that you are someone who does one thing when in the company of other prisoners, seeks out those who share your extremist views,
but then say you have been doing the opposite when in conversation with professionals. Their submission is that this duplicity only serves to heighten the risk you pose to others. On your behalf, it is submitted that you are on the path to de-radicalization. It is accepted that your progress may be imperfect and as yet incomplete, but you've taken significant steps forward. It is now accepted that the dangerousness test is met, but it is submitted that any risk you pose can be managed by the imposition of a sentence under Section 265 of the Sentencing Act, or a sentence for an offender of particular concern. If that is not accepted by this court, it is submitted that an extended sentence with a limited period of... দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ, এবং জাজ বলছে কি তার ডেঞ্জারাসনেসটা সে ফুলফিল করেছে, স্যাটিসফাই করেছে, তাকে ম্যাক্সিমাম সেন্টেন্স দেওয়ার জন্য, লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার জন্য। এবং তার লয়ার বলছে কি সে he was on the path of de-radicalization, সে মৌলবাদ থেকে আস্তে আস্তে সরে আসছিল। এইগুলো সব আপনার ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের মধ্যে আপনার শুনানির সময়, সেন্টেন্সিং রিমার্কের সময় আপনার বলা হয়েছিল। The court heard in his early teens he dabbed with drugs. জাজ বলছে কি আমি শুনছি তার আর্লি এইজে, টিন এইজে he was dabbled with drugs means আপনার খুবই আসক্ত হয়েছিল, এটাকে বলে আপনার dabbled with drugs, সে মানে ড্রাগস এর মধ্যে খুবই আসক্ত হয়েছিল, মানে আর মানে বিভিন্ন খুব প্রহিবিটেড ড্রাগস গুলো সে দিচ্ছিল। and was expelled from school. যেহেতু সে he was doubled with drugs, যেহেতু সে ড্রাগের মধ্যে আসক্ত হয়েছিল খুবই, তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। আফটার বিকামিং অ্যাগ্রেসিভ, কারণ সে ওখানে খুবই অ্যাগ্রেসিভ হয়েছিল, খুব আক্রমণাত্মক হয়েছিল স্কুলের মধ্যে। ইভেনচুয়ালি লিভিং এডুকেশন এন্টায়ারলি এট দ্য এজ অফ 16, এবং আস্তে আস্তে সে তারপরে তার বয়স যখন 16 বছরে মানে গেছে, তখন সে সম্পূর্ণভাবে স্কুল থেকে বেরিয়ে আসছিল, স্কুল ত্যাগ করেছিল। অ্যারাউন্ড 2020 সালের দিকে he became interested in Islam. সে ইসলাম ধর্মের উপরে খুবই মানে আপনার আগ্রহী হয়েছিল 2020 সালে। began to attend mosque and watched Muslim videos on YouTube. সে বিভিন্ন মস্কের মধ্যে অ্যাটেন্ড করত এবং বিভিন্ন ইসলাম ধর্মের উপরে যে বিভিন্ন ভিডিও যেগুলো আছে, ইউটিউব ভিডিও, ওগুলো সে ওয়াচ করত। সে ইসলাম ধর্মের উপরে খুবই আকৃষ্ট হয়েছিল। এবং বাই মে 2021 সালের মধ্যে his family noticed he had become very extreme. সে তার পরিবার তাকে অবজার্ভ করছিল যে খুবই এক্সট্রিম হয়ে গেছে, সে খুবই এক্সট্রিমিস্ট হয়ে গেছে সে একেবারে। And his mother became concerned. He was watching material online promoting hatred. এবং তার মা খুবই উদ্বিগ্ন ছিল। তার কারণটা হইল কি, সে হেট করা, যে নন মুসলিমদেরকে হেট করা শুরু করেছিল। সে এক্সট্রিম কন্টেন্ট গুলো ইউটিউবের মধ্যে সে ওয়াচ করতেছিল, এবং সে যারা নন মুসলিম তাদেরকে হেট করা শুরু করছিল। এগুলো দেখে তার মা খুবই ভাবে রেডিকালাইজ হয়ে গেছে, মানে মৌলবাদী হয়ে গেছে। 2022 সালে পুলিশ অ্যালার্ট হয়েছিল, অ্যান্টি টেররিস্ট হটলাইনে আপনার কল গেছে, টেলিফোন কল গেছে 2022 সালে।
অ্যান্টি টেররিস্ট হটলাইনে এবং লোকাল পুলিশের কাছে কল গেছে ফ্রম মেম্বার্স অফ দ্য পাবলিক। আপনার পাবলিকরা অ্যান্টি টেররিস্ট হটলাইনে এবং পুলিশের কাছে ফোন করেছিল, টেলিং দেম that King was becoming increasingly extreme and unstable, এবং বলছে কি সে খুবই মানে ক্রমবর্ধমান ভাবে সে এক্সট্রিম হয়ে গেছিল, এক্সট্রিমিস্ট হয়ে গেছে এবং সে খুব অস্থিতিশীল হয়ে গেছে। এই কথাগুলো আপনার পুলিশের কাছে এবং টেরোরিজম যে হটলাইন আছে, অ্যান্টি টেররিস্ট হটলাইন, ওখানে পাবলিক ফোন করে এটা বলছিল এবং বলছিল কি কিংস মাদার অলসো রিপোর্টেড হিম টু দ্য প্রিভেন্ট কাউন্টার টেরোরিজম প্রোগ্রাম, এবং তার মাও তাকে কাউন্টার টেরোরিজমের মধ্যে রিপোর্ট করেছে। আরো বাকি আছে দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম, আমি আবার ব্রেকের পরে ফিরে আসছি। আপনারা দেখবেন জাজের বাকি অংশটুকু আমরা প্লে করব এবং আমি আরো ওই কেসের ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে ডিসকাস করব। সবাই আমার সাথেই থাকুন।